পরিবেশ পরিস্থিতি খুবই নাজুক, স্পর্শকাতর এবং নানান ঘটনা একই সময়ে ঘটছে। আপনার জুলাই সনদের যে আপনার খসড়া, সেটি ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আপনার অনলাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আবার রংপুরে গঙ্গাচড়ায় দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের মানুষজনের উপর ব্ল্যাকমেইলের অভিযোগ তুলে নিপীড়ন চালানো হয়েছে। একই সঙ্গে আপনার মুক্তিযোদ্ধারা প্রস্তুতি নিচ্ছেন আপনার এই সংবিধান রক্ষা এবং মুক্তিযুদ্ধের যে স্পিরিট তা ডিফেন্ড করবার জন্য। আবার একই সঙ্গে জুলাই যোদ্ধারা তারা প্রস্তুতি নিচ্ছেন আপনার ৩ তারিখে তাদের সনদ ঘোষণা করে ২৪-এর যে স্পিরিট তা উচ্চকিত করতে। ফলে নানামুখী এ ধরনের তৎপরতা চলছে। এর পাশাপাশি আমরা শুনলাম যে গতকাল নয়াদিল্লিতে আপনার ক্ষমতা হারানো দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত হয়েছিলেন এবং তারা আপনার চিন্তা ভাবনা করছেন যে তারা একটি প্রবাসী সরকার গঠন করবে, অর্থাৎ গভর্নমেন্ট ইন এক্সাইল। এটি আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে দুটি সরকারের উপস্থিতি, কেন্দ্রীয় জনতা সরকার এবং অং সান সুকির নেতৃত্বাধীন আপনার এই গভর্নমেন্ট ইন এক্সাইল। তো ফলে সব মিলিয়ে পরিস্থিতিটা খুবই আপনার নাজুক এবং স্পর্শকাতর। ধন্যবাদ। এই প্রবাসী সরকারের এফেক্টটা কি ধরনের বা ইতিহাস কি বলে, আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কতটা এফেক্টিভ, কতটা যৌক্তিক, এবং যদি হয় এরকম কিছু, এটার ফলে কি ধরনের আমরা সামনে পরিবর্তন বলি বা সমাধান বলি বা সংঘাত বলি, কোন দিকে যেতে পারে? দেখুন, আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা সুতোর টান বরাবরই আমাদের ভাগ্যের সঙ্গে অচ্ছেদ্যভাবে যুক্ত। ৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আপনি দেখেছেন যে দি দেন ইউনিয়ন অফ সোভিয়েত রিপাবলিক USSR, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, প্রতিবেশী রাষ্ট্র চীন, পাকিস্তান, আমেরিকা, তারা কে কোন ভূমিকায় রত ছিলেন এবং এটা জাতিসংঘ পর্যন্ত গড়িয়েছে এবং শেষ অব্দি আপনার ভেটো ক্ষমতা প্রয়োগ করতে হয়েছে সোভিয়েত ইউনিয়নকে এবং আলটিমেটলি যুদ্ধ ঘোষণা করা পর্যন্ত গড়িয়েছে ভারত বাংলাদেশের এই যে বর্তমান অবয়ব, সেটি মূলত সেই ৬ তারিখে যে যুদ্ধটি ডিসেম্বরে ঘোষিত হয়েছিল তারই আপনার কালমিনেশন ঘটেছে ১৬ই ডিসেম্বর তারিখে। এবং পরবর্তীতে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার চুক্তিতে স্বাক্ষর করেছিলেন আপনার সেই সময় পাকিস্তানের পক্ষ থেকে লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি এবং ভারতের পক্ষ থেকে আপনার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। এবং তারপরে আমরা দেখেছি সিমলা চুক্তি স্বাক্ষরিত হতে ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের সরকার প্রধান জুলফিকার আলী ভুট্টো তাদের মধ্যে, এবং তার মধ্য দিয়ে মীমাংসা ঘটেছিল ৯৩,০০০ পাকিস্তানি যুদ্ধবন্দী যারা নিয়মিত বাহিনী তাদের প্রত্যার্পণ। এবং এই পুরো ইতিহাস আমরা কিন্তু জানি। এখানে বাংলাদেশে আপনি জানেন যে সেই সময় একটি প্রবাসী সরকার গঠিত হয়েছিল ১৭ই এপ্রিল আপনার বৈদ্যনাথ তলায় মেহেরপুরে, এবং তারপরে এটির নাম ধারণ করে মুজিবনগর। এবং আপনার সেই সরকার প্রধান ছিলেন আমাদের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে এবং প্রধানমন্ত্রী হিসেবে যথাক্রমে সৈয়দ নজরুল এবং আপনার তাজউদ্দিন আহমদ। আর যেহেতু কারান্তরালে ছিলেন আমাদের দেশের স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই কারণে তিনি আমাদের সৈয়দ নজরুল তার পক্ষ থেকে এই রাষ্ট্রের প্রধান হিসেবে প্রথম ভূমিকা পালন করেন। এবং তার ধারাবাহিকতায় এবার যদি নতুন করে আবার প্রবাসী সরকার করতে হয়, সেটি হবে দ্বিতীয় প্রবাসী সরকার। যেমন বর্তমানে যে সরকারটি ক্ষমতায় আছে এটি হচ্ছে দ্বিতীয় অন্তর্বর্তী সরকার। জি, আমরা স্যার আপনার মাধ্যমে বোঝার চেষ্টা করছি বা জানতে চাই যে বর্তমান বাস্তবতায় যারা ক্ষমতা থেকে বিদায় হয়েছে বা
শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দিল্লিতে, এই প্রবাসী সরকার হলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটার এফেক্টটা কি হবে, কি ধরনের বাস্তবিক এফেক্ট হতে পারে বলে আপনি ধারণা করছেন? সুনির্দিষ্ট তো প্ল্যান বলা সম্ভব না। প্রথম প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদও কিন্তু ভারতেই অবস্থান করছিলেন, সৈয়দ নজরুল ভারতে অবস্থান করছিলেন। এক কথায় প্রবাসী সরকারের পুরো মন্ত্রিসভা সবাই কিন্তু ভারতে অবস্থান করছিলেন। সুতরাং সেই ইতিহাস তো আমরা জানি। এখন নতুন করে যদি আমরা আবার ভাবার চেষ্টা করি যে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, এটি কেমন তর? আসলে যাত্রাটা শুরু হয়েছিল দেশের ভারতে অবস্থান করার মধ্য দিয়ে। ভারতের আতিথ্য তারা প্রদান করেছিলেন বলে আমরা অনায়াসে এই সময়টা পার করতে সক্ষম হয়েছিলাম। মানে স্যার, আমি একটু আপনার মনোযোগ আকর্ষণ করবো, যেমন আমি যদি যুক্তি জানতে চাই বা তর্কই করতে চাই যে হ্যাঁ একটা এরকম সরকার হবে, কিন্তু ধরেন আওয়ামী লীগ তারা এর মধ্যে হরতালও ডেকেছিল, একবার না দুবার হরতাল ডেকেছে আমরা যতটুকু জানি, কিন্তু সেগুলো ফিল্ডে কোনো এফেক্ট সেই অর্থে আমরা দেশের মানুষ দেখতে পাইনি। তাহলে এই প্রবাসী সরকারে কি এফেক্ট কোন ধরনের, বা তাদের চিন্তা সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে, বা তারা এই চিন্তা থেকে যে এরকম পেতে পারি, কোন চিন্তা থেকে তারা এই প্রবাসী সরকারের দিকে যাচ্ছে? ডিপ্লোম্যাটিক একটা অ্যাঙ্গেল আছে। ধরুন যেমন সংস্কৃতির যে প্রবাসী সরকার, তার প্রতি সকল দেশের আপনার পাশ্চাত্য দেশগুলো নৈতিক, তো এখানে যদি দুটি সরকার গঠিত হয়ে যায় তখন দেখা যাবে ডিপ্লোম্যাটিক যে স্বীকৃতি সেটা নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে যেতে পারে, এবং তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। আচ্ছা, তার মানে ইন্টারন্যাশনালি একটা প্রেসার হতে পারে। আচ্ছা, তাহলে এই জায়গাটা দেশের ডেমোক্রেসি কন্টিনিউ করবেন, সেই আপনাকে থমকে দাঁড়াতে হবে। এই জায়গাটা কি এরকম যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংবিধান অনুযায়ী কতটা ভ্যালিড, এই প্রশ্নটা যেরকম উঠেছে, তো সেটাকে চ্যালেঞ্জ করার জন্য পার্টলি। দ্বিতীয়ত হচ্ছে আপনি এক ধরনের ন্যারেটিভ কন্টিনিউয়াসলি। আওয়ামী লীগের প্রবাসী সরকার কি প্রভাব ফেলতে পারে? এককভাবে ব্যাটিং করাটা তখন হয়তো সম্ভবপর হবে না। আসলে বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ। এখানে পূর্ব নজির যদি থাকে ভালো, না হলে নতুন ইতিহাস তৈরির চেষ্টাও পরিলক্ষিত হয়, সেটি আপনার নতুন মাত্রা যোগ করে। বাংলাদেশ এখন এমন একটি ক্রস রোডে দাঁড়িয়ে যে কোনো দিকে এটা ধাবিত হতে পারে। ধন্যবাদ স্যার। মানে আমি সোজা দর্শকদের কাছ থেকে দর্শকদের পক্ষে জানতে চাই যে এটার এফেক্ট ফিল লেভেলে কি হতে পারে আমাদের দেশের ভেতরে পরিস্থিতির দিক থেকে। এখন আন্তর্জাতিক একটা আপনি বলেন, উদাহরণ হিসেবে বলি, আপনার ৭১-এ রৌমারী এটি ছিল চির স্বাধীন এলাকা, পাকিস্তান অকুপেশন ফোর্স সেখানে প্রবেশ করতে পারে, তো সেরকম মুক্তাঞ্চলও তৈরি হয়ে যেতে পারে। আপনার প্রবাসী সরকার যদি তাদের কার্যক্রম শুরু করে তখন কিন্তু পুরো জাতি একটা ডিলেমার মধ্যে পড়ে যাবে, এবং সেটা সুযোগ নেবে আন্তর্জাতিক শক্তি বিষয়, এতে কোনো সন্দেহ নেই।